প্রিয় দর্শক, আমন্ত্রণ। শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর আলাল গ্রুপ। আজ প্রচারিত হচ্ছে 13তম পর্ব। দর্শক, 26 নভেম্বর থেকে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। প্রাণী সম্পদের নিরাপত্তা, মান, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আজ প্রচারিত হচ্ছে সমসাময়িক বিষয়ক বিশেষ পর্ব। আজকের বিষয় নিরাপদ প্রাণীজ আমিষ, প্রাণী সম্পদের ভূমিকা। আমাদের সাথে আলোচক হিসাবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ABM খালিদুজ্জামান, পরিচালক উৎপাদন, প্রাণী সম্পদ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, এবং আরও আছেন জনাব মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আজকের পর্বের উপর আমাদের সহকর্মী পাঠানো ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একই সঙ্গে তিনি 3 দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারিরা তাদের দেশি বিদেশি উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি এবং আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামাদি প্রদর্শন করছেন। যারা এই মেলাতে আসবে, এই মেলাগুলো আপনাকে উদ্বুদ্ধ করবে ভালো কিছু নিয়ে আসার জন্য। এখান থেকে আসার পরে আপনার ভালো নলেজ গেদার করতে পারবেন। ইন ফিউচারে এটা আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারবেন। দুম্বা, গারল এগুলো একটু প্রচলিত না, তাই একটু আমরা প্রচলন করার চেষ্টা করতেছি, সবাই একটু দেখুক। যেমন দুম্বা টিভিতে বেশি দেখা, সামনাসামনি ওইভাবে কেউ দেখে নাই, তো আমরাও ভাবলাম আমাদের কাছে কিছু আছে, আমরাও নিয়ে আসলাম। কবুতর, পাখি, মুরগি এগুলো নিয়ে আমরা কাজ করি। বাংলাদেশে আমরা এই কবুতরগুলোকে প্রজনন করি। তো প্রজনন করে এগুলো আমরা দেশের বাইরে যে দেশ থেকে ডিমান্ড আসে, কালার অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী এক এক দেশে আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে থাকি। আমরা আসলে শহরের বন্দি জীবনে অনেক কিছুই দেখতে পারি না। এখানে আসার পর বিভিন্ন নতুন নতুন প্রাণী দেখতে পারছি, বিভিন্ন গরুর জাত দেখতে পারছি, এছাড়া বিভিন্ন পশু পাখি দেখলাম। তো সর্বোপরি ভালো লেগেছে। আমি এভাবে কখনো ক্যাটল শো বা এভাবে ক্যাটল কখনো আমার দেখা হয়নি। মোস্টলি তো সব ব্রিডিংয়ের কথাই আমি শুনলাম, যেগুলো থেকে ব্রিড হয়, সেল হয়। সো আমার কাছে দেখে অনেক ভালোই লাগলো যে না, আমাদের কান্ট্রির যে ক্যাটল বিজনেসটা ইটস ডুইং ওয়েল, সো মেড মি হ্যাপি। বাংলাদেশের কৃষিখাতটা একটু বলতে গেলে অবহেলিত, তো এই ধরনের অনুষ্ঠান হচ্ছে যারা ইয়াং জেনারেশন তাদেরকে একটু অ্যাট্রাক্ট করবে এই সাইটটা দেখার জন্য, তারা এখানে ইনভেস্ট করবে এবং তারা এটা থেকে শিখবে যে না, এটা থেকেও আসলে আর্থিকভাবে এবং সামাজিক উভয়ভাবে উন্নতি করা যায়। এখনকার এই প্লেসে বাচ্চারা এতগুলো প্রাণী একসাথে কোথাও দেখে না। প্রথমে এই আয়োজনের মাধ্যমে বাচ্চাদের নিয়ে আসা, এই প্রাণীগুলো দেখানোর সাথে প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা একটা খুব সুন্দর একটা মোমেন্ট। নিরাপদ প্রাণীজ আমিষে ইতিমধ্যেই বাংলাদেশ অনেকটা স্বয়ংসম্পন্ন এবং আগামী দিনে এটা বিশ্বের মানুষের কাছে নিরাপদভাবে তুলে ধরার জন্য আমাদের যে কর্মপরিকল্পনা, যে পদ্ধতি, যে টেকনোলজি, সবকিছুই কিন্তু এই প্রাণী সম্পদ সপ্তাহের মাধ্যমে দর্শকদেরকে দেখানো হবে এবং ভোক্তাদেরকে আশ্বস্ত করা হবে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও মেলা 2025 বাংলাদেশের প্রাণী সম্পদ খাতকে আরও এগিয়ে নিতে এবং নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা ভিডিওটা দেখলাম যে সব শ্রেণী পেশার মানুষ খুবই উৎসাহী। আপনার কাছে একটু জানতে চাই ডক্টর ABM খালিদুজ্জামান, যে এই যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হলো, এটার মূল লক্ষ্য বা বার্তাটা কী ছিল এবং এই সপ্তাহটা কিভাবে সকল অংশীদারদের মাধ্যমে সচেতনতা এবং আস্থা বাড়াতে ভূমিকা রাখছে, একটু যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 এটা একটা সময়োপযোগী পদক্ষেপ ছিল। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবার যে প্রদর্শনী, এতে আমাদের মূল যেটা দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা এই প্রদর্শনীটা করেছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ক্যাবিনেট ডিভিশনকে এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে যে এই প্রথমবারের মতো আমাদের এই মেলাটি জাতীয়করণ হিসাবে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হিসাবে এটা প্রদর্শিত হয়েছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার শুভেচ্ছা বার্তায় আমাদেরকে এই জাতীয় প্রাণী সম্পদের উন্নতি, এই সেক্টরের যে অগ্রগতি,
এটাকে যাতে সামনে বেগবান করা যায় এবং সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে যাতে আমরা এই প্রাণী সম্পদকে সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বার্তা দেন। তো আপনার যেটা ছিল এবার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের এই মেলাটার মূল উদ্দেশ্য থাকে আমাদের প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারকে একত্রীভুক্ত করা। আমরা ভিডিওটাতে চমৎকার দেখলাম যে বিভিন্ন সেনাপেশের এবার আমাদের শুধু নট অনলি ক্যাটেল শো, এটাতে স্মল রুমিনেন্টস ছাগল বেড়া ছিল, পেটস ছিল, অ্যানিম্যাল হেলথে কোম্পানিজ ছিল, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনগুলি ছিল এবং পাশাপাশি আমাদের বিভিন্ন সরকারি দপ্তরও ছিল যারা আমাদের নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহে ভূমিকা রাখছেন। উদাহরণ হিসাবে বিএসটিআই, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি সহ সকলের অংশগ্রহণে একটা অভূতপূর্ব মেলা শেষ হয়েছে। আমাদের এই সপ্তাহটা কিন্তু 2 তারিখ পর্যন্ত, কিন্তু আমরা ঢাকাতে কেন্দ্রীয় পর্যায়ে এই প্রদর্শনীটা 3 দিন করি। এই প্রদর্শনীর আরও একটা উল্লেখযোগ্য দিক ছিল সেমিনার, বিভিন্ন জাতীয় অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান, নিরাপদ প্রাণীজ আমিষে প্রাণী সম্পদের অবদান, এইটা যাতে সমস্ত স্টেক হোল্ডার, বিজ্ঞানী, গবেষক বৃন্দর সাথে সমন্বয় করা যায়, সবার সাথে এই বার্তাটা দেওয়া যায়, তার জন্য আমাদের সেমিনার ছিল এবং সেমিনারগুলো 5 থেকে 6টি থিমেটিক পেপার ছিল, যার মাধ্যমে আমি মনে করি যে প্রাণী সম্পদ সেক্টরের সাথে জড়িত সকল পেশার, সকল শ্রেণীর খামারি, প্রান্তিক খামারি থেকে শুরু করে সবাইকে এই মেলার মাধ্যমে আমরা একসাথে করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া। এবার আমি একটু ইন্ডাস্ট্রির কাছে আসতে চাই যে এই যে প্রথমবারের মতো দেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হলো, সেখানে আসলে এই যে সরকার, ইন্ডাস্ট্রি বা আরও যারা খামারি আছে সকলে মিলে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহটাকে সামনের দিনে আরও কিভাবে বিস্তৃত আকারে তুলে ধরা যায়, আপনি যদি একটু বলতেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে যারা শুনছেন এবং আপনারা যারা স্টুডিওতে পেছনে বা সামনে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যেটা মনে করি যে এই সেক্টর, প্রাণী সম্পদ সেক্টরটা এটা একটা টিম ওয়ার্ক, কিন্তু আসলে আপনার সরকার, ইন্ডাস্ট্রি বলতে আপনাকে হয়তো বড় খামারি যাতে তাদেরকে বলছেন, ছোট খামারি, সবাই মিলেই কিন্তু যৌথভাবে এই কাজটা হয় এবং এখানে কারোর ভূমিকাই কিন্তু কম না, প্রত্যেকেরই ভূমিকা আছে। এবং ধরেন ছোট খামারি যারা, তারা না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রি টিকবে না। ইন্ডাস্ট্রি কিন্তু ছোট খামার মানে আবার ইন্ডাস্ট্রি ছাড়া ছোট খামারি বাচ্চা, ফিড এগুলি যোগান দিতে পারবে না। আবার রেগুলেটরি বডি হিসাবে গভর্নমেন্টের যে ডিএলএস কাজ করছে তাদের ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবাই মিলেই কিন্তু আমরা আসলে এই কাজটা করি এবং বিশেষ করে বিগত দিনেও মেলা নয় শুধু, অনেক কিছুই কিন্তু একটা যৌথভাবে আমরা করছি। বিশেষ করে ডিএলএসের সহযোগিতায় আমরা ইন্ডাস্ট্রি এবং আমাদের ছোট খামারি সবাই মিলে এই কাজগুলোর সাথে অংশগ্রহণ করা হয়। আর এটাকে আরও বেশি আসলে জনগণের মধ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে এটাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত। যেমন আমরা দেখেছি যে এইবারের যে মেলা বা এইবারের যে প্রাণী সম্পদ সপ্তাহ, এটা অত্যন্ত মানে অনেক ব্রড স্কেলে করা হয়েছে, কিন্তু অনেক বড় আয়োজন, অনেক ধরনের বিষয় এখানে উপস্থিত ছিল এবং সব এটা চলছে এবং এটার সমাপনী অনুষ্ঠান আছে 2 তারিখ সম্ভবত, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু চলছে এবং সারা দেশেও কিন্তু বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক জায়গায় কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে। তবে বিষয়টা প্রোগ্রাম কেন আমরা করছি, এটাকে অনেক বেশি করে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া। আমরা আসলে দেখেছি যে এই পেশাটা বা এই ইন্ডাস্ট্রি যারা যুক্ত, এটা কিন্তু এক ধরনের টেকনিক্যাল বিষয়। কারণ পোলট্রি লালন পালন বা গবাদি পশু যাই বলেন, এখানে কিন্তু টেকনিক্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সাধারণ মানুষ কিন্তু অনেক কিছুই জানেন না, এই সব কিছু জানানোটা আসলে খুব জরুরি। সাধারণ মানুষকে জানানো এবং সবাইকে আমাদের এই শিল্পের সাথে একাত্ম করা এবং আমাদের টেকনিক্যাল বিষয়গুলোও মানুষের মধ্যে উপস্থাপন করা, এটা আসলে খুব ব্যাপকভাবেই করা হচ্ছে এবং আমার মনে আরও বেশি করে করা যাবে ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। এবার আবারও আমি আসতে চাই ডক্টর এবিএম খালেদুজ্জামান আপনার কাছে। আপনি অনেকদিন ধরে পরিচালক উৎপাদন শাখায় কাজ করছেন। আপনার কাছে একটু জানতে চাই যে দেশে মাংস, ডিম, দুধ উৎপাদনে এখন দেশের বর্তমান প্রেক্ষাপটটা কী এবং এই যে নিরাপদ ও প্রাণীজ আমিষ উৎপাদনে ডিএলএসের বিদ্যমান পরিকল্পনা এবং এর বাস্তবায়নটা কি, যদি আপনি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। বিগত দশকে কিন্তু মাংস, দুধ, ডিমের উৎপাদন ব্যাপক বেড়েছে। আমরা যে কোনো এগ্রিকালচারাল কমোডিটির তুলনায় আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের এই 3টি ইন্ডিকেটরকে যদি দেখি, তাদের প্রবৃদ্ধি প্রতি বছর প্রায় 7%-এর বেশি প্রত্যেকটি, এবং ডিমের ক্ষেত্রে আরও বেশি, এটা মোর দেন 8% হবে। আমাদের বছরে ডিম উৎপাদিত হচ্ছে 2440 কোটি, এতে করে আমাদের প্রতিদিন প্রায় 6.5 কোটির উপরে আমাদের ডিম হচ্ছে। এটা কিন্তু একটা ব্যাপক সাফল্য এবং এর পিছনে প্রধানতম কারিগর যারা প্রান্তিক খামারি এবং আমার বড় খামারি, সবাই মিলে আমরা এই জায়গাটায় আজকে পৌঁছাইতে পেরেছি।
আমাদের কিন্তু একটা পরিকল্পনা আছে, যেটা আপনি জানতে চেয়েছেন। আমাদের কিন্তু বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনায় আমরা কি এখানে আমরা বলি যে আমরা মাংস এবং ডিম উৎপাদনে অনেক দূর এগিয়েছি। আমাদের সপ্তাহে 2টো ডিম হিসাবে আমরা আজকে এই সফলতাটা অর্জন করেছি, কিন্তু আমাদের নিউট্রিশনিস্ট ডক্টররা বলেন যে আমাদের প্রতিদিন একটা করে ডিম খাওয়া যাবে। তো সেই চিন্তা করলে কিন্তু আমার উৎপাদনটা 3 গুণ বাড়াতে হবে। আমরা যদি প্রেক্ষিত পরিকল্পনার দিকে তাকাই 2030 সালে আমার জনপ্রতি, এখন আমার জনপ্রতি ডিম আছে 137টা, 2030 সালে আমার এটা 165টা। সরকার কিন্তু একটা টার্গেট, একটা প্রাক্কলন ধরে দিয়েছেন। 2040 অ্যাডভান্স কান্ট্রিতে যখন আমরা যাব তখন আমার খেতে হবে 208টা। আর আমি তো বলেইছি আমি যদি প্রতিদিন একটা করে খেতে চাই তাহলে আমাকে 3 গুণ বাড়াতে হবে। সো আমাদের ডিএলএসের এই পরিকল্পনা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ আমরা আমাদের এই উৎপাদন বাড়ানোর জন্য আমাদের প্রোডাক্টিভিটি এবং ট্রেন্ড যাতে ঠিক রাখা যায়, তো সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা আপনি জেনে থাকবেন 2008, সেটা ছিল আমাদের বেঞ্চমার্ক, যার ফলে আজকে আমরা এই পর্যায়ে এসেছি সেই জায়গাটায়। তো আমরা এই নীতিমালাটা কিন্তু রিভাইজড হয়েছে যাতে করে আমরা। ধন্যবাদ আপনাকে। এটার সাথে আমি একটু জানতে চাই আপনার কথাতে বা প্রাণী সম্পদের বিভিন্ন তথ্য মতে আমরা যেটা জানি যে ডিম মাংস উৎপাদনে প্রাণী সম্পদ স্বয়ংসম্পূর্ণ এবং কিছু সারপ্লাসও রয়ে গেছে, তাহলে রপ্তানি বাজারে আসলে সীমিত হচ্ছে কেন? সেখানে আসলে প্রতিবন্ধকতা। রপ্তানি বাজারে যখনই আমি আমার কোনো প্রোডাক্ট, এতদিন আমরা আমাদের উৎপাদনটাকে মনোনিবেশ ছিল, এখন আমরা নিরাপদ উৎপাদনের দিকে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যদি আমি এক্সপোর্ট করতে চাই আমার প্রথমে আসবে কমপ্লায়েন্স সার্টিফিকেশন সিস্টেম। সুতরাং আমার কোনো প্রাণীজাত পণ্য যদি এক্সপ্লয়েট করতে চাই আমার ফার্মগুলিকে সার্টিফিকেশন সিস্টেম করতে হবে, তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে, গুড প্রোডাকশন প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমার বিদেশি রপ্তানির বাজারটা আস্তে আস্তে উন্মুক্ত হবে। পাশাপাশি আমরা বিদেশিদের সাথে আমাদের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলাপ আলোচনাগুলিও চলছে, আমাদের নীতিমালা আধুনিকায়ন হচ্ছে, সব মিলিয়ে আমরা আস্তে আস্তে রপ্তানি বাজারে যেতে পারবো আশা করছি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক, এখন রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও 70 মনে রাখ। আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করব। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর আলাল গ্রুপ। দর্শক, প্রাণী সম্পদ খাত শুধু আমাদের আমিষ নিরাপত্তায় নয়, বরং জাতীয় অর্থনীতি এবং পুষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাণী যে আমিষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
তাই আমাদের সবাই মিলে একসাথে কাজ করে প্রাণী সম্পদ খাতকে নিয়ে যেতে হবে আরও অনেক দূর। দর্শক, বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে। কুইজের সঠিক উত্তরটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আগামী বুধবারের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমরা এবার একটু মাহবুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি ব্রিডার্স অ্যাসোসিয়েশনে আছেন। আপনার কাছে জানতে চাই, এই যে আমরা নিরাপদ প্রাণীজ আমিষ সাপ্লাই দিচ্ছি, এখানে আসলে বেসরকারি উদ্যোক্তা কতটা ভূমিকা রাখছে এবং কী কী উদ্যোগ তারা নিরাপদ প্রাণীজ উৎপাদনে ব্যবহার করছে, একটু যদি আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে নিরাপদ বলতে আমরা সহজ করে যদি বলি তাহলে অর্থাৎ মানুষের শরীরের জন্য যেটাতে কোনো হার্মফুল না বা ক্ষতিকর না, উপকারী, সেটাই আসলে আমরা ধরে নিলাম নিরাপদ। সেক্ষেত্রে আমরা যদি মুরগির ক্ষেত্রে বলি, ডিমের ক্ষেত্রে বলি, এটা কি আসলে অনিরাপদ কিনা। আসলে আপনারা জানেন যে আমরা ব্রয়লার মুরগি, এটা নট অনলি আমাদের দেশ, সারা পৃথিবীতেই কিন্তু ব্রয়লার মুরগির মাংসই মানুষ খায়। ওখানে দেশি মুরগি বলতে কিছু নাই অন্য দেশে, এবং সেগুলি অবশ্যই স্লটারিং হাউসে হাইজেনিক উপায়ে উৎপাদিত হয় এবং সেটা বাজারে যায় বিভিন্ন, হয়তো সেখানে ফ্রোজেন মুরগি অথবা চিলিং মুরগি, এইভাবেই আসলে বাজারে মানুষ সেগুলিতে অভ্যস্ত। কিন্তু আমাদের দেশে আমরা উৎপাদনের ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি, আমি আজকে প্রায় 25 বছর এই সেক্টরের সাথে কাজ করছি, আমার কাছে মনে হয় যে এখানে দুই একটি ছোটোখাটো, এটা ধর্তব্যের মধ্যে না, 1000টা কেসের মধ্যে আপনি যদি পয়েন্ট সামথিং এরর থাকতে পারে, কিন্তু এইটা খাদ্য হিসাবে 100% নিরাপদ। যেটা আপনার মাংস বলেন, ডিম বলেন, এবং ডিমটা একটা সুপার ফুড, মানে মানুষের শরীরে প্রয়োজনীয় শুধুমাত্র ভিটামিন সি ছাড়া আর সব কিছু কিন্তু একটা ডিমের মধ্যে আছে। এবং ডিম প্রত্যেকটা মানুষের অন্তত ডেইলি 2টা খাওয়া উচিত, এটা আমি নিজেও সেটা প্র্যাকটিস করি এবং সবার জন্য আমি চাই। আর ব্রয়লার মুরগি বা এটাও কিন্তু আমরা যেটা করছি, আমাদের ফিড ইন্ডাস্ট্রি কিন্তু আপনারা জানেন যে কিছু মানে কথা আছে বাজারে প্রচলিত যে ফিডের মধ্যে অনেক ক্ষতিকর জিনিস ব্যবহার হয়। আসলে জিনিসটা ভুল। আসলে ক্ষতিকর জিনিস বলতে যেটা বলা হচ্ছে যে পোলট্রি বর্জ্য যদি আপনি ব্যবহার করতে হয় সারা দেশের আপনার ট্যানারি বর্জ্য যদি সব একত্রিত করে পোলট্রি সেক্টরে দেওয়া হয়, তাও কিন্তু এর পয়েন্ট সামথিংও আসলে এর প্রয়োজনটা মেটাবে না, প্রোটিনের যে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এখানে বড় শিল্প, এখানে ফিড ইন্ডাস্ট্রি বা যারা এখানে কাজ করছে দীর্ঘদিন থেকে, কেউই কিন্তু কোনো ধরনের নেতিবাচক বিষয়ের সাথে সম্পৃক্ত না। এবং ফিড সম্পূর্ণভাবে এটা মানুষের জন্য, মানুষের হেলথ চিন্তা করেই করা হয়, যেটা আসলে মুরগির জন্য। আর মুরগিকে যদি খারাপ জিনিস দেওয়া হয়, মুরগি তো একটা লাইভ, সে তো তার জীবদ্দশায় সে অসুস্থ হয়ে যাবে, তার ক্ষতি হয়ে যাবে, সে কীভাবে একটা ভালো প্রোডাক্টিভ বিষয় হবে। সেই বিবেচনায় কখনোই কিন্তু পোলট্রি খামারি বলেন আর ইন্ডাস্ট্রি পিপল বলেন বা এর সাথে সব কেউই কিন্তু এই জীবন্ত জিনিসটাকে নষ্ট করতে কেউ চায় না। সেই কারণে আমি বলবো যে পোলট্রি সেক্টর বলেন আর সব যা কিছুই বলেন, ফিড ইন্ডাস্ট্রি বলেন, সবাই কিন্তু এখানে 100% যতটুকু সম্ভব নিরাপত্তা নিয়ে কাজ করছে এবং তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো ঘাটতি নেই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদের দর্শকদের বুঝিয়ে বলার জন্য। এবার আমি আবার একটু আসতে চাই আমাদের ডক্টর এবিএম খালেদুজ্জামান আপনার কাছে। আপনি বলতেছিলেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর কিছু নীতিমালা অনুসরণ করছে। আমি একটু আপনার কাছে আসতে চাই যে নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন করতে এবং এটা ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তর কী কী নীতিমালা অনুসরণ করছে? ধন্যবাদ আপনাকে। আমরা তো এতদিনকালে আমাদের উৎপাদনটাকে আমরা বাড়িয়েছি, উৎপাদনের দিকে আমাদের ফোকাস ছিল। এখন আমরা নিরাপদ উৎপাদন চাই, নিরাপদ প্রাণীজ আমিষ মানুষের জন্য সরবরাহ করতে চাই। সেই কারণে আমাদের যেটা বলছিলাম যে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2008, এটা ইতিমধ্যেই আমরা রিভাইজড আকারে আমরা এটা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেইখানে কিন্তু ডিটেল আউট করা আছে কিভাবে একজন খামারি পোলট্রি পালন করবেন, কোন ধরনের ফিড এডিটিভস, কোন ধরনের মেডিসিনাল আইটেমস উনি ব্যবহার করবেন, কিভাবে করবেন, তাদের নিরাপত্তা সম্পর্কে বলা আছে। এবং ইভেন যে সমস্ত বড় বড় কোম্পানি তাদের কন্ট্রাক্ট ফার্মার বা প্রান্তিক খামারিকে আমাদেরকে সুলভ মূল্যে প্রাণী যাতে জনসাধারণকে দেওয়া যায়, তার জন্য উৎপাদন ব্যবস্থাটা কী হবে সেই নির্দেশ আসছে। উদাহরণ হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশ স্টেট ফেসিলিটেশন প্রজেক্ট, ইউএসডির একটা প্রজেক্ট ছিল, সেখানে কিন্তু আমরা গুড লাইভস্টক প্রোডাকশন প্র্যাকটিসেস আমরা একটা ম্যানুয়াল কিন্তু মন্ত্রণালয় আমাদেরকে পাশ করেছে। তো সেইটা এখন আমরা বাস্তবায়নে যাচ্ছি। এখন শুধু একজন নিবন্ধন না, খামারি জানতে চায় যে প্রাণী সম্পদের নিবন্ধন নিলে আমাদের কি বেনিফিট হবে। কাজেই তার প্রোডাক্টের যদি আমরা মূল্য সংযোজন করতে চাই, ভ্যালুয়েট করতে চাই, সেই প্রোডাক্টটি হইতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সিলযুক্ত প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে আমরা সার্টিফিকেশন অর্থাৎ খামারি সার্টিফিকেশনে যাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু যে সমস্ত আমাদের ফুড সেফটি অ্যাক্ট আছে, আমাদের অ্যানিম্যাল ডিজিজ অ্যাক্ট 2005, অ্যানিম্যাল ডিজিজ রুল আছে, মৎস্য খাদ্য পশু খাদ্য আইন আছে,
তারপরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন আছে। এই প্রত্যেকটা লিগ্যাল ডকুমেন্টস যদি আমরা বাস্তবায়ন করতে পারি, খামারি পর্যায়ে আমরা ইমপ্লিমেন্টেশন যাওয়ার প্রক্রিয়া চলছে এবং সফলতার সাথে যদি এগুলো ইমপ্লিমেন্টেশন হয়, আমি মনে করব যে আমরা নিরাপদ প্রাণীজাত পণ্য আমাদের প্রত্যেকটা ভোক্তার দ্বারগোড়ায় আমরা পৌঁছে দিতে পারব। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য। নীতিমালার আনুষঙ্গিক আপনার কাছে একটু আসতে চাই যে এই যে এত নীতিমালা, এত সার্টিফিকেশন, এগুলো কি আসলে এই যে ইন্ডাস্ট্রি বা বেসরকারি উদ্যোক্তাদের জন্য সহায়ক নাকি চ্যালেঞ্জ? আপনি যদি একটু এখানে আসলে অবশ্যই সহায়ক। এখানে আসলে আমাদের উদ্দেশ্যটা তো ভালোর জন্য, কিন্তু ইমপ্লিমেন্টেশন এখানে একটু প্রবলেম। যেমন আমরা কাজ করতে গিয়ে আমরা দেখি যে আমাদের মন্ত্রণালয় হলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদেরই হলো প্রাণী সম্পদ মানে ডিজি অফিস, ওরা এই জিনিসগুলা হ্যান্ডেল করেন। কিন্তু আমরা দেখি যে আমাদের এই কাজের সাথে বিএসটিএকে যুক্ত করে দেওয়া হচ্ছে, আবার বাণিজ্য মন্ত্রণালয়কে যুক্ত করা হচ্ছে, কিছু কিছু বিষয়ে অনেকগুলি সরকারি সংস্থাকে, মানে এখানে ওভারল্যাপিং হওয়ার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। যেমন বিএসটিএ ইদানিং কিছু কিছু ফিড মিল বা কিছু কিছু জায়গায় এমন ধরনের কাজ করছে যেটা আসলে এই শিল্পের জন্য কোনোভাবেই সহায়ক না, যেটা আমরা ফিল করতেছি। মানে অর্থাৎ ভয় পেয়ে মানুষ এগুলি থেকে সরে যাবে এমন অবস্থা। তো এখানে উদ্দেশ্যের মধ্যে সমস্যা নাই, কিন্তু এই যে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এগুলি আসলে বন্ধ করা উচিত। কারণ আমরা দেশের 18 কোটি মানুষকে আপনি যে প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়, অবশ্যই এই শিল্পকে উৎসাহিত করা উচিত। এটাকে নানান দিক থেকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আরেকটা হলো যে এখানে তো স্বয়ংসম্পূর্ণ মন্ত্রণালয় আছে, একটা ডিএলএস আছে, এখানে তাদের প্রত্যেকেই এখানে এই সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ে মানে সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ আছে, তাদের ল্যাব আছে, সব কিছু আছে, তাহলে তারাই সাফিসিয়েন্ট। তা এর সাথে যদি আরেকজনকে এখানে ধরেন কখনো কখনো মানে করার জন্য মানে কি করা মনিটরিং করার যদি সুযোগ করে দেওয়া হয়, সেটা কিন্তু আসলে সবার কাজকে ক্ষতিগ্রস্ত করে, সবার কাছে ক্ষতিগ্রস্ত করে। একটা প্রশ্ন করতে চাই যে আসলে আমরা অনেক সময় শুনতে পাই, যেহেতু আমিও এই প্রাণী সম্পদ খাতে কাজ করি, একটা কথা শোনা যায় যে এই যে আমাদের এত বড় বড় ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাচ্ছে, কর্পোরেট অফিস হয়ে যাচ্ছে, এখন ক্ষুদ্র খামারিরা ভয় পাচ্ছে যে আবার এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর রপ্তানি বাজার ধরতে যাচ্ছে, তাহলে এখানে ক্ষুদ্র খামারি কি একটা রিস্কের মধ্যে আছে কিনা, বা ক্ষুদ্র খামারি কোনোভাবে নিরাপদ প্রাণী আমিষ তৈরিতে চ্যালেঞ্জ হিসাবে কাজ করছে কিনা? অবশ্যই না। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটা তোলার জন্য। আসলে এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। ক্ষুদ্র খামারি বাদ দিয়ে তো বড়রা যারা আপনি বলছেন কর্পোরেট তৈরি হচ্ছে, সে কি ক্ষুদ্র খামারি ছাড়া চলতে পারবে? অসম্ভব। যেমন আমি বলি এখানে বড় খামারি কাজী ফার্ম, তারা প্রায় 30 লক্ষ ব্রয়লার বাচ্চা, 35 লক্ষ ব্রয়লার বাচ্চা মান্থলি মানে প্রতি সপ্তাহে উৎপাদন করে। সে নিজস্ব কন্ট্রাক্ট ফার্মিংই যদি বলেন, সেখানে হয়তো সে 10 লাখ বা 5 লাখ করে, বাকিগুলো ক্ষুদ্র খামারি যে লালন পালন করে। ক্ষুদ্র খামারিকে বাদ দিয়ে কি তিনি চলা সম্ভব? এরকম সবাই কেউ না। সুতরাং ক্ষুদ্র খামারিরা আমাদের বন্ধু, আপন, আমরা তাদের কাছে চলতে পারবো না। তারা আমাদের আসলে একই মিছিলের যাত্রী, কিন্তু আমরা একসাথেই কাজটা করছি। এটা কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই যে বড়রা কিন্তু ছোটদেরকে চায় না, কারণ ছোটরা না থাকলে বড়রা থাকবেই না। কাকে নিয়ে থাকবে বলেন? করে বলেছেন, এজন্যই বলা হয় যে প্রাণী সম্পদের অংশীজন। হ্যাঁ, এখানে একটা টিম ওয়ার্ক কিন্তু। ধন্যবাদ আপনাকে। এবার আবারও একটু আমাদের পরিচালক উৎপাদন জনাব এবিএম ডক্টর খালিদুজ্জামান আপনার কাছে আসতে চাই, যে উনি বলতেছিলেন যে আসলে এই যে নীতিমালা অনেক রয়েছে আমাদের, বাট এগুলার বাস্তবায়ন এবং এই যে অনেকগুলা আদার্স দপ্তর চলে আসতেছে, আর হলো সাথে যেটা আমরা বললাম যে ক্ষুদ্র খামারি, এই যে আপনি বললেন যে আপনারা সার্টিফিকেশনে যাবেন, তারপরে রপ্তানি বাজার ধরতে যান, তারপরে আমরা গত কয়েকটা পর্বে আমরা যেটা দেখেছি যে ভোক্তারা চাচ্ছে কিউআর কোড সিস্টেম প্রোডাক্ট চালু হোক, সেটা ব্রয়লার হোক, সোনালি হোক, ট্রেসিবিলিটি সিস্টেম চালু হোক। এগুলোর ক্ষেত্রে আসলে আপনাদের ভাবনাটা কি? অবশ্যই এটা খুবই মানে এটা যুগান্তকারী, আমি বলবো যে সময়োপযোগী প্রশ্ন। আমরা যে কাজটা করছি, উনি চমৎকারভাবেই বলছেন যে অন্যান্য স্টেক হোল্ডার ডিপার্টমেন্টের সাথে আমাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা ঘটতেছে, যেমন বিএসটিআইয়ের সাথে ক্রোমিয়া মিশন নিয়ে, সার্টিফিকেশন নিয়ে, তারপরে জুট ডিপার্টমেন্টের সাথে পাটের বস্তা নিয়ে, এগুলো আমাদের মাননীয় উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরই খুব অ্যাক্টিভলি এই জায়গাগুলো অ্যাড্রেস করেন। আমরা অধিকাংশ সমস্যাই কিন্তু আমরা এখন রিজলভ করতে সমস্যা হয়েছে, মানে আমরা এগিয়ে এসেছি। বিএসটিআইয়ের সাথেও আমাদের যে সমস্ত ইন্টারেস্টগুলো আছে, যেমন যেহেতু টেকনিক্যাল জনবল আমার, উনি যথার্থই বলেছেন আমার আইন আছে, আমার ইন্ডিপেন্ডেন্ট আইন আছে, কাজেই বিএসটিআইয়ের সাথে আমরা এই সমস্যাগুলো সমস্যা করছি। ফুড সেফটি অথরিটি সহ মন্ত্রণালয়ের সাথেও আমরা কাজ করছি, এগুলো আস্তে আস্তে রিজলভ হচ্ছে এবং হারমোনাইজ করতেছি আইন কানুনগুলো। পাশাপাশি আপনি বোধহয় আরেকটা কথা বলছেন যে ট্রেসেবিলিটি হলো আমরা যখনই এই আমাদের এই সার্টিফিকেশন সিস্টেমে যাব, যখনই আমরা গুড লাইভস্টক প্রোডাকশন প্র্যাকটিস, তার একটা অন্যতম ম্যান্ডেট হলো রেকর্ডিং সিস্টেমকে আপগ্রেড করা। আপনি বোধহয় জেনেও থাকবেন আমরা অনলাইন সিস্টেমে চলে গেছি।
আমরা আমদানিকৃত পণ্য এনওসি দেওয়ার ক্ষেত্রে অনলাইনে হচ্ছে, রেজিস্ট্রেশন সিস্টেমটাও অনলাইনে হচ্ছে, এবং প্রতিটা লট আমাদের বাজারে যাওয়ার আগে যাতে স্যাম্পলিং করে আমার প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি নেয়, মান সার্টিফিকেট নেয়, এই পদ্ধতিগুলো ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করেছি। তো এই ট্রেসিবিলিটি সহ রপ্তানি বাজার, আর রপ্তানি বাজারে যদি আমি প্রবেশ করতে যাই আমার ট্রেসিবিলিটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমার প্রাথমিক ধাপ আর কি, একেবারে প্রাইমারি রিকোয়ারমেন্টস। তো এই জায়গাগুলিতেও আমরা কাজ করছি। আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনা দ্রুতগতিতে, শুধু এটা আলোচনা আমি বলবো না, অনেকগুলো বিষয়ের সমালোচনা মানে পথও খুলেছে যে কিভাবে সমাধান করা যায়। যেমন বিদ্যুতের বিষয়টা, খামারিদের বিদ্যুৎ বিলটা এটা বাণিজ্যিক রেটে ছিল, সেটাকে কিভাবে সাবসিডাইজ করা যায়, এটাও বিদ্যুৎ মন্ত্রণালয়ে চলে গেছে। এগুলো আমরা সবই গুছিয়ে আনি। এর সাথে আমাদের দর্শকদের একটা প্রশ্ন আছে যে প্রাণী সম্পদ খাতের যে ইনপুট আমরা ফিড বলি, বাচ্চা বলি, তারপরে মাংস বলি, গরুর মাংস, এগুলোর দাম এই যে উঠানামা করে, এটাকে কন্ট্রোল বা এটাকে একটা সামঞ্জস্য পর্যায়ে রাখার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের ভাবনা কি, এবং তার সাথে বেসরকারি উদ্যোগ তাদের কাছে আমি জানতে চাই। এই জায়গাটা আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, আমরা কিন্তু বাচ্চার মূল্য, আমার ব্রয়লার যে ব্রয়লার, সে ব্রয়লারের মূল যেটা উপাদান সেটা একটা হলো ফিড কস্ট, যেটা 65 থেকে 70 ভাগ, আর হলো বাচ্চার মূল্য। তো সেই একদিনের বাচ্চার মূল্যটা এতদিনকালে আমরা দেখেছি যে এটা একদিকে 20 টাকার নিচেও নেমে যায়, আবার 80 টাকার উপরেও চলে যায়। এই জায়গাটাকে হারমোনাইজ করার জন্য আমরা একটা একদিনের বাচ্চার কৌশলপত্র, যেটা প্রথম মানে ফার্স্ট ড্রাফটটা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, এটা আমরা আবার রিভাইজও করেছি। আপনি শুনলে খুশি হবেন, গত 6 মাস, বিগত 5-6 মাস কিন্তু বাচ্চার মূল্যটা কিন্তু সাস্টেইনেবল আছে। আমার ধারণা এটা 40 থেকে 55-এর মধ্যে আছে। তো আমরা বাচ্চার কস্ট অ্যানালাইসিস করতেছি, স্টেক হোল্ডারদের সাথে বসেছি, সারা বছর ব্যাপী যে সমস্ত ফ্যাক্টরগুলো বাচ্চার মূল্যকে প্রভাবিত করে সেগুলো বিশ্লেষণ করে আমরা এই কৌশলপত্র বাস্তবায়ন করে যাচ্ছি। এটা আরও অধিকতর বাস্তবায়ন করা প্রয়োজন। আপনাকে এবার আবার একটু আপনার কাছে আসতে চাই জনাব মাহবুবুর রহমান, এই যে আমরা বলতেছি নিরাপদ প্রাণীজ আমিষ, নিরাপদ প্রাণীজ আমিষ তৈরি করতে কি দাম বেড়ে যায়? কারণ আমরা দেখি সুপার শপ বা বিভিন্ন বাজার বিভিন্ন ট্যাগ দিয়ে এটা নিরাপদ পোলট্রি খাবার, এটা গ্রিন, এটা ইয়েলো, এরকম দিয়ে দামটা অনেক বেশি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো প্রোডাকশন বা উদ্যোক্তা লেভেলে কাজ করেন, একটা নিরাপদ প্রাণীজ আমিষ তৈরি করতে কি ভোক্তাকে আসলে বেশি দাম দিয়ে কিনতে হবে কিনা? আসলে প্রথমত আমি বলছি যে নিরাপদ সবগুলোই। এখন আমরা কিন্তু দাম বেড়ে যায় যেটা মানে চেইন শপে বিক্রি হয় সেটা যে নিরাপদ তা না, নিরাপদ কিন্তু সবগুলোই। আমরা যেটা শুরুতেই বলছিলাম, এখানে হয়তোবা যেমন আমরা জীবিত মুরগিটাকে নিয়ে আসতেছি বাজারে, এটা খুব হাইজেনিক উপায়, কিন্তু এটা আপনার জবাই হচ্ছে না। জবাই মানে হালাল উপায়ে সামনে জবাই করার উদ্দেশ্যে যেটা হচ্ছে, সেখানে অনেক একটা নোংরা পরিবেশে কিন্তু বিষয়টা জবাই হচ্ছে এবং তার মানে প্রসেস হচ্ছে। তার মানে আপনার মতামত হলো আমাদের আসলে সবগুলো প্রোডাক্ট নিরাপদ। তবে আমরা সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আরও ডেভেলপমেন্ট দরকার, অর্থাৎ আমরা এই যে জীবিত মুরগি বাজারে বিক্রি করাটা আমাদের বন্ধ করতে হবে, আমরা স্লটারিং হাউসে চলে যেতে হবে, সেখানে আরো বেশি করতে গেলে আরো অনেক দূর হাঁটতে হবে। হ্যাঁ, অনেক দূর হাঁটতে হবে, কিন্তু শুরু আমাদের করতে হবে। ধন্যবাদ। আমরা শুরু না করলে তো আসলে। ধন্যবাদ আপনাকে। একটু একেবারে শেষ প্রশ্নে চলে যেতে চাই। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ চলছে, এই সপ্তাহ সম্পর্কে 1 মিনিট একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে কি মেসেজ দেওয়ার আছে? জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আমরা যেটা চেয়েছিলাম যে সমস্ত ভোক্তা, সমস্ত স্টেক হোল্ডার, প্রসেসর্স, ইন্ডাস্ট্রি সহ সবাইকে একত্রিত করা, একটা মেসেজ দেওয়া যে নিরাপদ প্রাণীজ প্রোটিন কিভাবে মানুষের মাঝে পৌঁছানো যায়, সেই পৌঁছাইতে গেলে আমরা সমস্ত স্টেক হোল্ডাররা কে কী কাজ করছি তার জন্য যে একটা সমন্বিত পদক্ষেপ, এই পদক্ষেপটাই ছিল মূল মেসেজ আমাদের এই সপ্তাহে, এবং আমরা একসাথে কাজ করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। গুজব, ভুল বা আংশিক কোনো ধারণা নয়, বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে একই সময়ে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।